আচ্ছা, মিগুয়েল টু ইস্টবেঙ্গল এই মুহূর্তে অলমোস্ট ইটস আ ডান ডিল বলা চলে। কারণ বর্তমান থেকে যে নিউজ কভার করা হয়েছে সেখানে পরিষ্কার সেই বিষয়টাকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। অ্যান্ড কালকে রাত্রের ভিডিওটাতেও আমি ঠিক এই কথাই বলেছিলাম যে মিগুয়েল এবং ইস্টবেঙ্গল এমন একটা সিচুয়েশনে এই ডিলটা গিয়ে পৌঁছেছে যে এই জায়গাতে আর যদি কিন্তু ইফ বাট কিচ্ছু নেই, এটা চাই। ইস্টবেঙ্গলের এই মুহূর্তের ডিমান্ডটা ঠিক সেই লেভেলে চলে গেছে। দে আর ডেসপারেট টু সাইন মিগুয়েল। এবং এই 25 বছর বয়সী মিডফিল্ডারকে পাওয়ার জন্য ইস্টবেঙ্গল অনেক 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 পরিমাণে কাঠখড় পুড়িয়েছে। অ্যান্ড এখানেই শেষ নয়, ইস্টবেঙ্গল রিলেটেড অনেক অনেক আপডেট এখনও বাকি রয়েছে, প্রচুর কাজকর্ম চলছে এবং ইস্টবেঙ্গল সিরিয়াসলি এইবারে কোথাও টিমের একটা রিবিল্ডিং করে রিশেপ দিতে চায় এবং অবশ্যই সেখানে থাংবই সিংটো আর অস্কার ব্রুজো তাদের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে কথা বলবো, স্পেশাল ব্যাপার নিয়ে তো ডেফিনেটলি কথা বলবো। শুরু করবো ভিডিওটা। প্রথমে যে জিনিসটা জানাতে চাই সেটা হচ্ছে একটা কমন কমেন্ট এবং মেসেজ অনেক ইস্টবেঙ্গল ভাই বন্ধুদের থেকে এসেছে, সেটা হচ্ছে থাংবই সিংটো তিনি কোথাও একটা গেছেন, তিনি কি প্লেয়ার রিক্রুটমেন্টের জন্য গেছেন, প্লেয়ার আনতে গেছেন? আমার কাছে এই ধরনের কোনো আপডেট নেই। লাস্ট আমি যেটা জানতে পেরেছিলাম যে থাংবই সিংটোর একটা পার্সোনাল কিছু কাজ রয়েছে, সম্ভবত তিনি সৌদি আরবেই গেছেন এবং তার পাশাপাশি হয়তো আরও একটা দুটো দেশে তিনি যেতে পারেন এবং সেটা পুরোপুরি তার ব্যক্তিগত ব্যাপার। তবে হ্যাঁ, ডেফিনেটলি এই প্রোফাইলের একজন মানুষ যিনি ইন্ডিয়ান ফুটবলের ওয়ান অফ দ্য বেস্ট অর ওয়ান অফ দ্য টপ টিমের একটা পজিশনে রয়েছেন, তিনি যখন বিদেশে যাচ্ছেন, আবার এখানে অনেকে এসে বলবে যে ইস্টবেঙ্গল 9, 10, 11তে রয়েছে, তাদেরকে ওয়ান অফ দ্য বেস্ট অর ওয়ান অফ দ্য টপ টিম বলবে। ডেফিনেটলি দেখো, হিস্ট্রি ঘাঁটতে গেলে তুমি ইস্টবেঙ্গলকে ইগনোর করতে পারবে না, সেই লিগাসিকে ইগনোর করতে পারবে না। মানে এই ক্ষেত্রে আমি অন্ততপক্ষে আমার পছন্দের টিম ম্যানচেস্টার ইউনাইটেডের একটা এক্সাম্পল দিতেই পারি। তারা ডেফিনেটলি 13, 14, 15 এই জায়গাতে ওঠানামা করছে, সব কথাই ঠিক আছে, কিন্তু তাদেরকে কখনোই তো আর 13, 14, 15 স্ট্যান্ডার্ডের টিম বলা যায় না। সময় খারাপ যেতে পারে, হয়তো ইস্টবেঙ্গলের ব্যাট প্যাচটা অনেক দিন বেশি দিন ধরে চলছে, তো সেই খারাপ সময়টা আশা করা যায় কেটে যাবে, কিন্তু তার মানে এই নয় যে কোথাও ইস্টবেঙ্গলকে হায়দ্রাবাদ বা অন্য লোয়ার টিম ইভেন মোহামেডান স্পোর্টিংয়ের সাথেও কম্পেয়ার করা যেতে পারে। যাই হোক, সেটা বিতর্কের বিষয়, আমি তার মধ্যে ঢুকতে চাই না। তবে হ্যাঁ, একটা বড় ক্লাবের দায়িত্বে যখন একজন পার্সন রয়েছেন এবং তিনি যখন বিদেশ যাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে ফ্যানেদের একটা কোথাও কমন চিন্তাভাবনা থাকতে পারে যে হ্যাঁ, তিনি হয়তো ক্লাবের স্বার্থে যাচ্ছেন বা ক্লাবের জন্য তিনি কিছু করতে পারেন। সেটা তার সেকেন্ডারি এজেন্ডা আছে কি নেই সেটা জানি না, তবে লাস্ট যেটুকু জানতে পেরেছিলাম যে এটা তার পুরোপুরি একটা পার্সোনাল ট্রিপ, এর সাথে ক্লাবের ডিরেক্টলি কোনো রকম সম্পর্ক নেই। তবে হ্যাঁ, কোনো ধরনের যদি তিনি প্লেয়ার রিক্রুটমেন্টের কাজেও এই ট্রিপটাকে ইউজ করতে চান, আমার মনে হয় যে সেটা ইস্টবেঙ্গলের জন্যই ভালো হবে। আর দ্বিতীয় যে বিষয়টা শেয়ার করা সেটা হচ্ছে ডোমেস্টিক প্লেয়ারদের ক্ষেত্রে একটা নাম পোটেন্সিয়ালি খুব স্ট্রংলি উঠে আসছে, কিন্তু এখনও অবধি না সেইভাবে খুব একটা মুভ হয়নি। অনেক জায়গা থেকে যেভাবে বলা হচ্ছে সেইভাবে কিন্তু এখনও এই মুভটা হয়নি। সেটা হচ্ছে অভিষেক টেকচাম সিং। হ্যাঁ, ডেফিনেটলি প্লেয়ারটাকে নিয়ে এই মুহূর্তে ক্রেজ রয়েছে, কয়েকটা ভালো ভালো অফার তার টেবিলে রয়েছে, টপ ক্লাব থেকে তার অফার রয়েছে, ইস্টবেঙ্গলের একটা ইন্টারেস্ট রয়েছে, এক প্রস্ত অফারও তার ক্লাবের কাছে পাঠানো হয়েছে, সব কথাই ঠিক আছে, কিন্তু এখনও অবধি পাঞ্জাব অ্যাকচুয়ালি যে অ্যামাউন্টটা চাই, পাঞ্জাব যে অ্যামাউন্টে তাকে ছাড়তে চাই, সেই অ্যামাউন্ট এখনও অবধি পাঞ্জাব কোনো সিঙ্গেল ক্লাবের থেকে রিসিভ করেনি। খুব স্বাভাবিক ব্যাপার যে একটা ক্লাব কেউই পাঞ্জাবের যে আস্কিং ডিমান্ড রয়েছে সেটাকে সরাসরি গিয়ে অফার করবে না। একটা নেগোসিয়েশন চলবে, ডেফিনেটলি চলবে, তবে সেই নেগোসিয়েশনে ঠিক ফাইনালি কতগুলো ক্লাব আসতে চলেছে এটা হচ্ছে একটা বড় ব্যাপার। কেরালা তো রয়েছে, ইস্টবেঙ্গল তো রয়েছে, তো আগামী দিনে কি মোহনবাগান, ওড়িশা এই টিমগুলো ঢুকবে, সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কারণ আমরা তো শুধুমাত্র এখানে মোহনবাগান, ইস্টবেঙ্গলকে নিয়ে অনেক বেশি করে কথা বলছি, কিন্তু তার পাশাপাশি আরও কয়েকটা টিম রয়েছে যারা কিন্তু রিবিল্ডিংয়ের দিকে নজর দিয়েছে, যাদের প্লেয়ার দরকার। যেমন পাঞ্জাব তাদের বিদেশি প্লেয়ারদের রিবিল্ডিংয়ের দিকে নজর দিয়েছে, যেমন ওড়িশা এফসি তারা বিদেশি প্লেয়ার এবং কিছু ডোমেস্টিক প্লেয়ারদের রিবিল্ডিংয়ের দিকে নজর দিয়েছে, যেমন অবশ্যই বলতে হবে যে চেন্নাইন এফসি তারাও অনেকটা রিবিল্ডিং করতে চাইছে, যদিও আগের বারও করেছিল, খুব একটা কিছু লাভ হয়নি, এইবারে আবারও করতে চাইছে। তো আগামী দিনে কিন্তু যারা মোটামুটি অ্যাভেলেবেল, যারা কোথাও মার্কেটে ভালো আস্কিং ফিকে নেগোসিয়েট করে নেওয়া যেতে পারে এরকম প্লেয়ার, তাদের জন্য অনেক কটা ক্লাব ইন্টারেস্টেড থাকবে। ফাইনাল কলটা অবশ্যই ক্লাব এবং সেই প্লেয়ার নেবে যে সে কোথায় যাবে, এবং অবশ্যই কোন ক্লাব সেই প্লেয়ারকে পার্সোনাল কত স্যালারি দিতে চাইছে সেটাও একটা ম্যাটার হবে সেই নেগোসিয়েশনে ফাইনালি যাওয়ার জন্য। তবে অবশ্যই ইস্টবেঙ্গলের ডিমান্ড বা ইস্টবেঙ্গলের কোথাও নিড এই মুহূর্তে অভিষেকের ক্ষেত্রে রয়েছে, সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গল তাদের ফোকাস থেকে সরে যায়নি। তবে হ্যাঁ, পাঞ্জাব এখনও অবধি সেই প্রসেস মানে একদমই আমি বলবো যে 1 বা 2%ও এগিয়ে নিয়ে গেছে এরকম কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে না। তবে হ্যাঁ, আমার মনে হয় যে আগামী 8 থেকে 10 দিনের মধ্যে অভিষেকের ক্ষেত্রে কিছুটা প্রোগ্রেস হবে,
বেশ কিছু ক্লাব তারা এবার নেগোসিয়েশন স্টার্ট করবে। তার আগে বাকিরাও সবাই দেখে নিচ্ছে যে মার্কেটে কীরকম কি অ্যাভেলেবিলিটি বাকি প্লেয়ারদের ক্ষেত্রে রয়েছে। নেক্সট যে প্লেয়ারকে নিয়ে কথা বলতে হবে সেটা অবশ্যই কিন্তু মিগুয়েল ফিগুয়েরা, যাকে আমরা চিনি, যাকে বসুন্ধরা কিংসে অন্ততপক্ষে কিছু ম্যাচে ইন্ডিয়াতে এসে খেলতে দেখেছি, বা ইন্ডিয়ান ক্লাবগুলো যখন মোহনবাগান বা ওড়িশা তারা যখন বাংলাদেশে গেছে খেলতে, সেখানেও আমরা সেই ম্যাচে মিগুয়েলকে দেখেছি। হি ইজ আ কোয়ালিটি প্লেয়ার, এই নিয়ে কোনো ডাউট নেই। এই সিজনেও ভালো ফর্মে রয়েছে, 6টার মতো দেখলাম অ্যাসিস্ট, 5টা গোল, মানে মোটামুটি 11-12টা এরকম দেখলাম গোল কন্ট্রিবিউশন হয়ে গেছে। বিভিন্ন পজিশনে মিডফিল্ডে খেলতে পারে এবং স্পেশালি অস্কার ব্রুজোর কোচিংয়ে এই প্লেয়ারটা নিজেকে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছিলো। এবং স্পেশালি বসুন্ধরা কিংসে মিগুয়েল, রবসন, ডোরিয়েলটন, এই যে একটা জুটি, এই জুটি কিন্তু ভীষণভাবে একটা সময় ক্লিক করেছিল। এবং স্পেশালি যে এএফসি কাপের টুর্নামেন্টে ওরা মোহনবাগানকে, ওড়িশাকে, দুটো টিমকেই বেগ দিয়েছিল, হারিয়েছে, ড্র করেছে, যা তা কাণ্ড করেছিল, সেই সময়টাতে কিন্তু এই 3জন প্লেয়ারের যে জুটি, সেই 3জনের জুটি কিন্তু ভীষণভাবে ক্লিক করেছিল ম্যাচগুলোতে। এবং এর মধ্যে আমরা দেখেছি ডোরিয়েলটন অলরেডি ইন্ডিয়াতে এসেছে, কেরালা সুপার লিগে খেলেছে, তারপর ওড়িশা ওকে রয় কৃষ্ণার রিপ্লেসমেন্টে সিগনেচার করায় একদমই ক্লিক করেনি, বলতে গেলে একদমই ক্লিক করেনি। মানে কেরালা সুপার লিগে কী করেছে আই এম নট অ্যাবাউট দ্যাট, বাট কোথাও এখানে মানে আমাদের ইন্ডিয়ান সুপার লিগে ক্লিক করেনি। এবার যেটা স্ট্রং রিউমার এইবারের, যে রবসন এবং মিগুয়েল দুজনে ইন্ডিয়াতে আসছে এবং দুজনে দ্য টপ মোস্ট রাইভাল দুটো টিমে খেলবে, এবং সেখানে সমর্থকদের যে একটা হিউজ প্রেশার, আমার মনে হয় যে বাংলাদেশে এই প্রেশারটা ওরা 5-10% ওরা ফিল করেনি। তো একটা হিউজ একটা প্রেশার নিয়ে ওদেরকে খেলতে হবে। ইয়াং প্লেয়ার, কোথাও প্রমিস তো হিউজ রয়েছে, একটা আলাদা লেভেলের প্রসপেক্ট রয়েছে। এবং এখানে কোথাও আমার মনে হয় বসুন্ধরাকে নিয়ে যারা সাউথ এশিয়ান ফুটবলে রিসার্চ করে, তাদের রিসার্চ করা দরকার যে এই ধরনের দুটো প্লেয়ার যারা ব্রাজিলে টপ ডিভিশন ফুটবল খেলছিল। আমি যদি পার্টিকুলার মিগুয়েলের কথা বলি, মিগুয়েল 2020-তে সিরিয়েতে প্রায় 23টার মতো ম্যাচ খেলেছিল। তো সেই প্লেয়ারকে সেখান থেকে নিয়ে আসা এতটা ইজি ব্যাপার না। এবং সবথেকে বড় কথা, তখন তার জাস্ট 21 বছর বয়স, 21-22 বছর বয়সে একটা প্লেয়ারকে ওখান থেকে নিয়ে আসছে। তো শুধুমাত্র টাকাটা তো ফ্যাক্টর না, আরও কি প্রজেক্ট দেখিয়েছিল বসুন্ধরা কিংস আমি সিরিয়াসলি জানি না। আবার বললাম, যারা রিসার্চ করে তাদের রিসার্চ করা দরকার রয়েছে। তো লাস্ট এই 4টে বছরে না, ও নিজেকে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছে। ওর পজিশনিং, ওর বল ডিস্ট্রিবিউশন, ওর বল হোল্ডিংয়ের যে পাওয়ার, ওর বিভিন্ন পজিশনে নিজেকে মানিয়ে নেওয়ার যে ক্ষমতা, এবং যে কোনো কোচের আন্ডারে খেলে যে কোথাও ক্লাবকে সাকসেস দেওয়া একটা মেন্টালিটি, কোথাও ও নিজেকে সেই জায়গাতে নিয়ে গেছে। এবং আমার মনে হয় যে ইস্টবেঙ্গল শুরু থেকে এই সিগনেচারটার জন্য এই কারণে এত ডেসপারেট ছিল। হ্যাঁ, এর মাঝখানে অনেক নাম উঠেছে, সেই নামগুলো নিয়ে আলোচনা চলেছে, কিন্তু ফাইনালি যে নামটাতে কোথাও ইস্টবেঙ্গল স্টিক থেকেছে যে এই প্লেয়ারটাকে আমার লাগবে, সেই প্লেয়ারটা হচ্ছে এই মিগুয়েল ফিগুয়েরা। এবং তাকেই ফাইনালি নিয়ে এসছে, তার সাথে কথাবার্তা প্রায় পাকা, যেটা বর্তমান জানাচ্ছে, যেটা কালকে আমিও জানিয়েছিলাম যে এই ডিলটা ডান হওয়ার জায়গাতে রয়েছে। কিছু জায়গা রয়েছে, সেগুলো মিটে গেলে হয়ে যাবে, কারণ একটা এমন জায়গা অবধি ইস্টবেঙ্গল এগিয়ে গেছে এই ডিলটাকে নিয়ে, যে সেখান থেকে আর ফিরে আসার খুব একটা চান্স নেই বললেই চলে। কারণ এই জায়গা থেকে ন্যাচারালি ডিল আর ফিরে না, এই জায়গা থেকে ডিলটা ফাইনালি ডান হয়ে এটা সিগনেচারের দিকে এগিয়ে যায়। এবং সিগনেচারটা তো তখনই হবে যখন প্লেয়ারটার ওখানে কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে। ওখানে এখনও অবধি লিগের ম্যাচটা চলছে, ওখানে কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে এবং এখানে ট্রান্সফার উইন্ডো ওপেন হবে। তো তার আগে তো একটা প্লেয়ার অফিসিয়ালি কন্ট্রাক্ট পেপারে সিগনেচার করতে পারবে না, ইভেন প্রি কন্ট্রাক্টেও করা যাবে না, যেহেতু তার অলরেডি ওখানে কন্ট্রাক্ট রয়েছে এবং সেখানে সে খেলছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে দুটো পার্টি কিন্তু অপটিমিস্টিক, ইস্টবেঙ্গল এবং মিগুয়েল দুটো দিকেই কিন্তু সবাই অপটিমিস্টিক যে এই ডিলটা হচ্ছে। অ্যান্ড এই ডিলটা হচ্ছে এখনও অবধি যতটুকু সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হয়েছে। এরপরে যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে আগামী সিজনের জন্য ইস্টবেঙ্গল ঠিক কতজন ফরেন প্লেয়ার ফাইনালি থাকতে চলেছে। দেখো, 3জন প্লেয়ার ফুললি কন্ট্রাক্টেড, 4জন প্লেয়ার ফুললি কন্ট্রাক্টেড, কিন্তু তার মধ্যে 2জন চোটের কবলে। একজনকে নিয়ে ম্যানেজমেন্ট একদমই খুশি না, আর একজনের যদি ভালো অফার আসে তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। নামগুলো তোমরা গেস করতে পারছো, এক হচ্ছে হিজাজি মাহের, 2 হচ্ছে মাদি তালাল, যারা চোটের জন্য আপাতত বাইরে। তবে কালকে ভিডিওতে বলেছিলাম যে মাদি তালাল কিন্তু উইদিন অক্টোবর সিরিয়াসলি ফিরে আসছে। তো মাদি তালালকে নিয়ে ইস্টবেঙ্গল আগামী সিজনে প্ল্যান করবে। অস্কার ব্রুজোর প্ল্যানিংয়ের মধ্যে মাদি তালাল রয়েছে, হিজাজি মাহের কিন্তু নেই। তো হিজাজি মাহের পরিবর্তে একজন বিদেশি ডিফেন্ডার আসবে। এই জায়গাতে সাউল ক্রেসপো, তাকে ম্যানেজমেন্ট ছেড়ে দিতে পারে। ম্যানেজমেন্ট খুব একটা আশাবাদী না যে ওকে নিয়ে কাজকর্ম করা যাবে বলে। এবং কোচেরও যে গুডবুক রয়েছে, সেই গুডবুকে কিন্তু সাউল ক্রেসপো, অস্কার ব্রুজো যতটুকু টাইম রয়েছে ইস্টবেঙ্গলে, সেখানে সে নাম তুলতে পারেনি।
এবং দিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস এই প্লেয়ারকে নিয়ে কী হবে, একটা লং টার্মের কন্ট্রাক্টে নিয়ে আসা হয়েছিল, হিউজ স্যালারি। তো তাকে নিয়ে যদি কোনো ক্লাব ইন্টারেস্টেড থাকে, আর মোটামুটি যে আস্কিং ফিটা ইস্টবেঙ্গলে থাকবে, যদি কোনো ক্লাব ইন্টারেস্টেড এসে যদি কথা বলতে চাই, যে আস্কিং ফি ইস্টবেঙ্গলে থাকবে সেখানে যদি কোথাও সেই ক্লাব এগ্রি করে, তাহলে দিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসকে ছেড়ে দেওয়া হতে পারে, আদারওয়াইজ তাকে রেখে দেওয়া হতে পারে। এবং আমার এখানে একটা জাস্ট ছোট্ট ইনপুট থাকবে যে ডিয়ামান্টাকোসকে আরেকটা সিজন দেখা হোক, কারণ তুমি মিগুয়েলের মতো একটা মিডফিল্ডারকে নিয়ে আসছো, মাদি তালাল ফিট হয়ে উঠবে, লেফট উইংয়ে বা রাইট উইংয়ে কোথাও একটা ভালো উইঙ্গার বিদেশি প্লেয়ার কিন্তু আসছে। তো আমার মনে হয় যে এই জায়গাতে যদি ডিয়ামান্টাকোস থাকে তাহলে বল সাপ্লাইটা অনেক বেটার পাবে, যেটা এই সিজনে অনেক কম পেয়েছিল। বল সাপ্লাই অনেক বেটার পেলে একটা প্লেয়ারের কিন্তু গোল স্কোরিং রেটটা অনেক বেড়ে যাবে। তো আমার মনে হয় যে কোথাও ডিয়ামান্টাকোসকে রাখা দরকার রয়েছে, কারণ তোমার যদি সিগনেচার বাকি জায়গাতে ভালো হয়, তোমার যদি উইং ভালো থাকে, তোমার যদি ডিস্ট্রিবিউটার ভালো থাকে বলের, আমার মনে হয় যেন ফরওয়ার্ড কিন্তু গোল পাবে। সো ইটস মাই বিলিফ যে ঠিক আছে, ডিয়ামান্টাকোসকে আরেকটা সিজন সুযোগ দেওয়া হোক, কারণ এর আগে ইস্টবেঙ্গলে অনেক ফ্লপ প্লেয়ার রয়েছে যারা একটা সিজনে একটা দুটো তিনটে অব্দি গোল করেছে, তারাও পরবর্তী সিজনে সুযোগ পেয়েছে। কেউ কেউ মানে সিরিয়াসলি ফ্যানেদের কাছে খুব গালাগাল খেয়েছে, তারপরেও কন্টিনিউ করেছে। আমার মনে হয় যে ডিয়ামান্টাকোসকে আরেকটা সিজন সুযোগ দেওয়া দরকার। জাত স্ট্রাইকার, শুধুমাত্র ভালো বল দরকার রয়েছে, এবং অবশ্যই ওর মধ্যেও যে একটা ব্যাপার রয়েছে যে আমাকেও টিমের স্বার্থে এবার খেলতে হবে, সেই জায়গাটা তৈরি করে দিতে হবে। তো ইস্টবেঙ্গল কিন্তু লটস অফ প্ল্যানিংয়ের মধ্যে রয়েছে, ডোমেস্টিক এবং ফরেন প্লেয়ার, বাট যে প্ল্যানিংটা কোথাও ইস্টবেঙ্গলের পুরো সিস্টেমটা চেঞ্জ করে দিতে পারে, ইস্টবেঙ্গলের ব্যালেন্সটাকে অনেক ধাপ আগিয়ে দিতে পারে, একটা হিউজ আপগ্রেডেশন আনতে পারে, সেটা হচ্ছে নোয়া সাদাউইয়ের সিলেকশন। নোয়া সাদাউইকে রীতিমতো অনেক দিন ধরে ইস্টবেঙ্গল শর্টলিস্ট শুধুমাত্র করে রাখেনি, তাকে টার্গেট করেছে, তার দিকে অফারের হাত বাড়িয়েছে। কেরালা ব্লাস্টার্স, আমি অনেক দিন আগে একটা কথা বলেছিলাম যে কেরালা ব্লাস্টার্স যদি পসিবল সুইটার পায়, যে নোয়াকে ছাড়ার জন্য যে টাকা ওরা চাইছে সেটা যদি পেয়ে যায়, তো নোয়াকে ওরা ছেড়ে দেবে। নোয়াকে নিয়ে খুব একটা বড় ভাবনা চিন্তা নেই, কারণ নোয়া কন্ট্রাক্ট এক্সটেনশন করবে না, ওর জাস্ট একটা সিজনের কন্ট্রাক্ট বাকি রয়েছে, অ্যান্ড ডেফিনেটলি পরের সিজনে যে পাবে সে ফ্রিতে পাবে। কিন্তু তার আগে যদি কেউ আসে তাহলে কিন্তু কেরালা খুব বেশি ভাববে না, একটা তো পোর্শন অফ নেগোসিয়েশন চলবে, বাট তারপর ওকে ছেড়ে দেবে। তো সেই জায়গাতে ইস্টবেঙ্গল অনেক দিন ধরে এই প্লেয়ারটাকে নিয়ে নাকি চেষ্টা করেছে। অনেকদিন আগে একটা আমি ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে কলকাতার দিকে কিন্তু নোয়া আসতে চলেছে, কারণ নোয়ার যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্প কিন্তু চাইছে তাকে কলকাতার দিকে পাঠাতে। এবং এই ক্ষেত্রে আমি সেদিনকেও বলেছিলাম যে মোহনবাগান বলো বা ইস্টবেঙ্গল, মোহামেডানকে নিয়ে এখানে বলতে আমি কিছু চাই না, কারণ যেহেতু ওদের ইনভেস্টার রিলেটেড প্রবলেম রয়েছে, তো নোয়া কেন, মানে আই লিগেরও কোনো প্লেয়ারকে ওরা আপাতত অফার করতে পারবে না, ওদের ফিনান্সিয়াল প্রবলেমটা না মেটা অবধি। তো সেদিনকে বলেছিলাম যে মোহনবাগান বা ইস্টবেঙ্গল, আমার যতটুকু চেনা জানা পরিচিতি রয়েছে, আমি যতটুকু জানতে পেরেছি, কেউই কিন্তু বলছে না যে না এর সাথে কোনো ধরনের লিঙ্ক আপ মোহনবাগান বা ইস্টবেঙ্গলের রয়েছে বলে। আমরা পরবর্তীকালে জানতে পেরেছি যে মোহনবাগানের সাথে রবসন রবিনোর লিঙ্ক আপ স্ট্রংগেস্ট, এবং সেই ডিলটা কোথাও মোহনবাগান ক্র্যাক করবে বা করে ফেলেছে, এরকম একটা সিচুয়েশনে অলরেডি সেই ডিলটা রিচ করেছে। তাহলে অবশ্যই মোহনবাগান আরও একজন লেফট উইঙ্গারকে নিয়ে আসবে না, বা আরও একজন উইঙ্গারকে, কারণ এই ক্ষেত্রে নোয়া শুধুমাত্র লেফট না, লেফট রাইট দুটোতেই খেলতে পারে, এবং খুব মানে প্রলিফিক খেলতে পারে, এরকম না যে কোথাও একটা পজিশনে গিয়ে ফাম্বেল করে, দুটো দিকেই কিন্তু অসাধারণ ফুটবলটা খেলে। তো এই ক্ষেত্রে পড়ে থাকলো ইস্টবেঙ্গল। তাহলে ইস্টবেঙ্গলেরই সেই ব্যাপারটা হয়তো ছিল যে আমি যেটা রিসিভ করেছিলাম যে কলকাতার কোনো একটা ক্লাবে নোয়াকে তার ক্যাম্প দিতে চাই, তো ইস্টবেঙ্গলের সাথে সেই লিঙ্কটা আপাতত পাওয়া যাচ্ছে। তো ইস্টবেঙ্গল যদি এই ডিলটাকে কমপ্লিট করতে পারে, এই ডিলটাকে যদি ইস্টবেঙ্গল ক্র্যাক করতে পারে, দিস ক্যান চেঞ্জ দ্য ডাইনামিক্স অফ ইস্টবেঙ্গল। আমার কোথাও মনে হয় যে বিক্রম প্রতাপ তোমার লিঙ্ক আপ হয়ে গেছে, বিষ্ণুর মতো প্লেয়ার রয়েছে, যদি বিষ্ণু নাও থাকে, বিপিন সিংয়ের মতো প্লেয়ার আসছে এক্সপিরিয়েন্সড, মহেশের মতো প্লেয়ার রয়েছে, ডেভিডের মতো ফরওয়ার্ড রয়েছে, এত ইন্ডিয়ান ভালো ভালো প্লেয়ার রয়েছে, জিকসনের মতো প্লেয়ার রয়েছে, তুমি মিগুয়েলকে নিয়ে এসছো, তোমার মাদিতালাল রয়েছে, ডিয়ামান্টাকোসের মতো সেন্টার ফরওয়ার্ড রয়েছে, তুমি অভিষেকের মতো প্লেয়ারকে টার্গেট করছো, ডিফেন্সে ডেফিনেটলি লালচুংনুঙ্গাকে ছেড়ে আরেকটা প্লেয়ার আসতে পারে, আনোয়ারের মতো প্লেয়ার রয়েছে। তো আমার মনে হয় যে ইস্টবেঙ্গল কিন্তু একটা প্রপার লাইনে যাবে, এবং কোথাও একটা পারফেক্ট আমি ব্যালেন্স দেখতে পাবো এই টিমটার মধ্যে, যেটা আগের সিজন মানে 2024-25 সিজনে যেটা ছিল না। তো নোয়ার ডিলটা যদি ক্র্যাক করতে পারে, আমার মনে হয় যে দ্যাট কুড বি দ্য বেস্ট ডিল ফর ইস্টবেঙ্গল ইন রিসেন্ট টাইমস। মিগুয়েলের ডিলটাকে আমি বেস্ট এই মুহূর্তে এই কারণে বলতে পারছি না যে মিগুয়েল কিন্তু ইন্ডিয়ান ফুটবলে প্রুভেন নয়, মিগুয়েল বাংলাদেশ ফুটবলে প্রুভেন, মিগুয়েল ব্রাজিলে সিরিয়াতে খেলেছে, এজটা 25, সব ঠিক আছে, বাট স্টিল ওকে ইন্ডিয়ান ফুটবলে এসে প্রুভ করতে হবে। বাংলাদেশের ফুটবল, ইন্ডিয়ার ফুটবল, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স, এটা আমি বিলিভ করি, কে করে কি করে না আমি জানি না। তো
তো মিগুয়েল বলো আর রবসন রবিনও বলো, ওরা যে স্ট্যান্ডার্ডটা দেখিয়েছে সেটা বাংলাদেশ ফুটবলে। তো বাংলাদেশ ফুটবলে তুমি যে স্ট্যান্ডার্ডটা দেখাচ্ছ, এখানে এসে কিন্তু তোমাকে আরও বেটার দেখাতে হবে, কারণ এখানে আরও অনেক বেটার প্লেয়াররা রয়েছে, এটা আমি বিলিভ করি। এখানে অনেক বেটার প্লেয়ার রয়েছে যাদের বায়োডাটা কিন্তু তোমাদের থেকে অনেক হাই। হ্যাঁ, ডেফিনেটলি স্কিল হয়তো ডিফারেন্ট হতে পারে, কিন্তু তাদের যে জায়গাতে তারা খেলেছে সেগুলো অনেক হাই, অনেক টিমে রয়েছে। তো আমার মনে হয় যে তাদেরকে এখনই রেট দেওয়ার থেকে, যারা অলরেডি ইন্ডিয়ান ফুটবলে প্রুভ করেছে, নোয়া 2টো সিজন গোয়াতে, 1টা সিজন কেরালাতে অসাধারণ ফুটবলটা খেলেছে, তো সেই প্লেয়ারকে যদি ইস্টবেঙ্গল আনতে পারে, ডাইনামিক্সটা কোথাও চেঞ্জ হবে, কোথাও সেন্টার ফরওয়ার্ড বল পাবে, এবং নোয়া একজন গোল স্কোরিং উইঙ্গার, মানে খুবই ইজি গোল স্কোরিং উইঙ্গার। আমি বলবো যে খুব আলে কালে গোল করে এরকম না, রেগুলার বেসিসে গোল করে টিমকে জেতানোর মতো একজন প্লেয়ার। তো আমার মনে হয় যে নোয়ার সিগনেচারটা ফাইনালি ইস্টবেঙ্গল ক্র্যাক করতে পারলে একটা বিগ ডিসিশন হবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের, টু রিভ্যাম্প দিস স্কোয়াড, টু রিভ্যাম্প দ্য সিচুয়েশন, এবং কোথাও আগামী দিনে যদি এই ডিলগুলো প্রত্যেকটা ইস্টবেঙ্গল ক্র্যাক করতে পারে, প্রত্যেকটা প্লেয়ারকে যদি ইস্টবেঙ্গল ল্যান্ড করাতে পারে, আমার মনে হয় ইস্টবেঙ্গলকে নিয়ে সবাই ভাববে, ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলবে, এবং সেটা আমরা চাই। মোহনবাগান যেমন ডমিনেশন রেখেছে, সেটা তো মোহনবাগান রাখবেই, সেটা একটা অন্য ব্যাপার, বাট কোথাও ইস্টবেঙ্গলও সেখানে পাল্লাটা দিক, কোথাও বাংলা কেন্দ্রিক ব্যাপারটা হোক, সেটা আমরা চাই। কারণ একজন প্রাক্তন প্লেয়ার তিনি বলছেন যে কলকাতা নয়, আমি মনে করি কেরালাকে ইন্ডিয়ান ফুটবলের মাক্কা, কিন্তু তার যে ফুটবলের এক্সপোজারটা, তার যে ফুটবলের একটা বিশাল পরিচিতি, আজকে তার একটা বিরাট ফ্যান বেস, সেটা কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলের জন্য। তো এটা তার মনে রাখা দরকার। হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট ফুটবলার্স, আমি নাম বলবো না, হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট স্ট্রাইকার্স ইন্ডিয়ান ফুটবলে, বাট তিনি যখন বলছেন না কলকাতা নয় কেরালা হচ্ছে মেক্কা, অ্যান্ড ডেফিনেটলি সেটা তার মাদারল্যান্ড, তিনি বলতেই পারেন, বাট যেখানে তার পরিচিতি, যেখানে তিনি সব থেকে কেরিয়ারের বড় সাকসেস পেয়েছেন, সেই জায়গাটাকে ইগনোর করাটা ঠিক না। আর এটাকে ভুল প্রমাণ করতে গেলে না, শুধু মোহনবাগান না, মোহনবাগানের পাশাপাশি ইস্টবেঙ্গলকেও সেই পুরনো আজ থেকে 20, 22, 25 বছরের আগে ফর্মে ফিরতে হবে। ইভেন যেই সময়টাতে ইস্টবেঙ্গল রানার্স আপ হতো, আই লিগে 3rd পজিশনে থাকতো, হাড্ডাহাড্ডি লড়াই হতো, 1-2 পয়েন্টের বিচারে আই লিগ হাতছাড়া করতো, ঠিক সেই ফর্মটাতেও ইস্টবেঙ্গলকে ফিরে আসতে হবে। আর সেটা ফিরে আসতে গেলে এই ধরনের প্লেয়ারদের সিলেকশন দরকার রয়েছে, ভালো প্লেয়ার লাগবে, আদারওয়াইজ তুমি কিন্তু ভাই লং লাস্টিংয়ে ফাইটটা করতে পারবে না। কালকে আমি যেটা বলেছিলাম যে যুদ্ধ করতে গেলে যুদ্ধের অস্ত্র লাগবে, কাঁটা চামচ দিয়ে যুদ্ধ করা যায় না। ইস্টবেঙ্গল অনেক কাঁটা চামচ দিয়ে যুদ্ধ করেছে, এবার অস্ত্র শস্ত্র লাগবে। বাকিটা তোমাদের যা যা ওপিনিয়ন্স রিগার্ডিং অল দিস থিংস অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।